এই যে ইডির চাপ সেইটা মদন মিত্র নিতে পারে। মতাদর্শগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তার দলকে বিজেপি বিরোধী করতে পারেননি। বরাবর বলতাম এটা এক্সটেন্ডেড ফ্যান ক্লাব। কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতে পারবেন? সকলে এখন অভিষেক থেকে নিজেকে ডিসোসিয়েট করছে। এই যে বিরোধী পরিসরে তাহলে কারা উঠে আসবে? সেদিনকে তো তাদের উপর চড়া হলো বিজেপি। অভিষেক ব্যানার্জি মমতা বাড়িতেই ছিল, তিনি তো বেরিয়ে রাস্তায় বসে পড়তে পারতেন না, ডিম মারতো লোকে, ইটও মারতো। তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে এখনো 3 মাস হয়নি, এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একা হয়ে গেলেন। গুটি কয়েক আর কয়েকজন মাত্র বিধায়ক রয়েছেন। জেলা স্তরের নেতারা তারাও ঋতব্রত তৃণমূলে চলে গেছে, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র তিনিও চলে গেলেন, এবং কোয়েল মল্লিক যারা খুবই সম্প্রতি সাংসদ হয়েছিলেন তারাও একে একে সব চলে যাচ্ছেন। কিভাবে দেখছেন এই রাজ্য রাজনীতিতে? কি তাহলে বিরোধী পরিসরে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে? কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা যখন বারুইপুর কাণ্ডে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে, তারা তো বললেনই যে মুখ্যমন্ত্রী তাদেরকে পাঠিয়েছে। সে অর্থে তাহলে যদি ঋতব্রত তৃণমূল সরকারের সঙ্গে সহযোগিতা করে তাহলে কি বিরোধী পরিসরে শূন্যস্থান তৈরি হচ্ছে? না, ব্যাপারটা হচ্ছে মদন মিত্র চলে গেছেন, কারণ মদন মিত্রকে যেভাবে ইডি চিঠি পাঠিয়েছে, তাকে, তার স্ত্রীকে, তার পুত্রকে, পুত্রবধূকে। মদন এর আগে আমরা জানি চিটফান্ড কেসে জেল খেটেছে প্রায় 27 মাস মদন মিত্র বলছেন, তার মধ্যে একটা বড় সময় উনি যদি এসএসকেএম হসপিটালেই ছিলেন। কিন্তু এই যে ইডির চাপ সেইটা মদন মিত্র নিতে পারেন। অধিকাংশ লোককেই এজেন্সির ভয় দেখিয়ে পাঠানো হচ্ছে, এটা যেরকম সত্যি সেই রকম পাশাপাশি এটাও সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের যে সাংসদ এবং বিধায়ক, এটা আমি আগেও অতীতেও বারবার বলেছি। তখন লোকে আমাকে অনেকে হয়তো বলতো যে এই কথা বলার কোনো অর্থ হয় না। যে কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে একটা সুনির্দিষ্ট মতাদর্শের ওপরে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 1998 সালে যে গড়ে উঠেছিল মূলত কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে গিয়ে, সেটা যে কংগ্রেসের পক্ষে সিপিএমকে সরানো সম্ভব না, আর সিপিএম এর কমিউনিস্টদের এখানে অপসারণকে রোধ করতে হবে, কমিউনিস্টদেরকে হাঁটাতে হবে, তার জন্য তৃণমূল কংগ্রেসের সৃষ্টি। তার গোটা যে ইডিওলজি ছিল সেই ইডিওলজি হচ্ছে সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট বা বামপন্থীদেরকে ক্ষমতাচ্যুত করো। সেইটা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে গিয়েছেন প্রথমবারে, দুবারে, এবং তারপর লোকসভা লড়েছেন, তিনি এমপি হয়েছেন। প্র্যাকটিক্যালি তিনি 3বার লোকসভা লড়েছেন, বিধানসভা লড়েছেন তার সাথে 2006 সালে। তো বিজেপি বিরোধিতা তার দলের এই যে পুরনো নেতা যাদের দেখতে পাচ্ছি আজকে, বালু মল্লিক শুভেন্দুর প্রশংসা করছেন, মদন প্রশংসা করছেন, কাকলি ঘোষ দস্তিদার, এরা তো তখনও ছিল, এখনো আছে। এরা তো সকলেই এই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, এদের সকলের সাথেই কাজ করেছে। তাপস রায় তো হাল আমলে 24-এর আগে গেলেন। অগ্নিমিত্রা পালও একসময় তৃণমূলে ছিলেন। মতাদর্শগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তার দলকে বিজেপি বিরোধী বা সাভারকার, গোলবারকার বা আরএসএস বিরোধী করতে পারেননি। আমরা দেখেছি যে এখানে যখন মোহন ভগবত আসতেন, মমতা তখন তার জন্য আম পাঠাতেন, মিষ্টি পাঠাতেন, বা তার কোনো অসুবিধে সৃষ্টি করা বা তার কোনো ইডিওলজিক্যালি তাকে বিরোধিতা করা কখনোই তিনি করেন। এমনকি গুজরাট দাঙ্গার পরেও আমরা দেখেছি তিনি নরেন্দ্র মোদীকে ক্রিটিসাইজ করেন। তাহলে কি হয়েছিল? তার মূল বিরোধিতার জায়গা ছিল সিপিআইএম, যেটা 2011 সালে ভোটে হেরে যখন সিপিএম চলে গেল, তারপরেও সিপিএম ছিল 2016 পর্যন্ত, তারা কংগ্রেসের সাথে জোট করে যথেষ্ট ফাইট দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রেজাল্টের আগে 5 দিন প্রায় ঘরের মধ্যে বন্দী ছিলেন। তারপরে তিনি দেখলাম সিপিএমকে ডেমোলিশ করে দিলেন, শূন্য করে দিলেন, এবং 2019-এ সিপিএম লোকসভায় শূন্য হয়ে গেল, কংগ্রেসও শূন্য হয়ে গেল। এই যে কংগ্রেস শূন্য হয়নি, অধীর চৌধুরী জিতেছিলেন। এই যে ভ্যাকুয়ামটা তৈরি হলো অর্থাৎ সিপিএম বিরোধিতার জায়গা থেকে, তো তারপরে তিনি ডোল রাজনীতি, পাইয়ে দেওয়ার রাজনীতি, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি নানা রকম স্কিম করে টাকা পয়সা দিয়ে, এবং তার সাথেই এই বিজেপির যে হিন্দুত্বর এজেন্ডা, অর্থাৎ আমি পুজো, আচ্ছা, পার্বণ, আজকে জগন্নাথ দৈতাপতি কেউ কেউ বলছেন চলে গেলেন শুভেন্দুর সাথে, ওনাকেও নিয়ে আসেন, মমতা বাড়িতে পুজো করতো। তো এই রথযাত্রা থেকে শুরু করে তিনি দুর্গা মন্দির, কখনো আমরা দেখেছি দীঘায় তিনি জগন্নাথ ধাম করা, মন্দির করা, নর্থ বেঙ্গলে বলছেন মহাকাল টেম্পল,
এই যে পদ্ধতি, তাতে কোথাও বিজেপি বিরোধিতা বা বিজেপির যে ইডিওলজি তার বিরোধিতা ছিল না। ফলে এরা সকলেই ক্ষমতার সাথে এনজয় করত এবং ইডিওলজিটা একই রকম ছিল। ফলে এরা যখন ইডি সিবিআই এর দুর্নীতির ভয় ছাড়াও যখন চলে যাচ্ছে, তখন এদের কাছে কোনো ইডিওলজি ফ্যাক্টর হচ্ছে না। হয়তো সেই ইডিওলজিটা ফ্যাক্টর মহুয়া মৈত্রর কাছে, হয়তো কিছুটা ইডিওলজির ফ্যাক্টর আমাদের সৌগত রায়ের কাছে, কারণ সৌগত রায়ও সেভাবে কখনো বিজেপির সাথে সখ্যতা করে যেতেন। এখন এই ইডিওলজিক্যাল কারণে যারা যায়নি তারা হয়তো শেষ অবধি থেকে যেতেও পারে। আর যারা বিজেপির ইডিওলজি থেকে বেরিয়ে এসছে ভেঙে বিরোধিতা করে, এরকম দুজন সাংসদ কীর্তি আজাদ এবং আমরা দেখতে পাচ্ছি কীর্তি আজাদ তো একজন আছে শত্রুঘ্ন সিনহা, এর বাইরে। ফলে এরা চলে যাবে, চলে গেলে চলে যাবে। অর্থ করেছে ইডি সিবিআই এজেন্সি, আর ইডিওলজিক্যালিও কোনো অবস্থানগত অসুবিধে নেই। দুটো কারণেই এরা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। ফলে মমতার কিছু করার নেই। আর এটা তো ঘটনা যে এটা পুরোপুরি মমতা ওরিয়েন্টেড। মমতা লাস্টের দিকে চোখেও দেখতো না, কানেও শুনতো না ঠিক মতো করে, মানে দেখতো সবই, শুনতো সবই, কিন্তু তার চোখ কান এরা ছিল আমরা দেখেছি যে অরূপ আর ববি। তো তারাই যখন চলে গেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কি দেখবে? আর পড়ে রইল একমাত্র ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন মমতা তাকে কি করে গার্ড করবে? অভিষেকের বিরুদ্ধে এত অভিযোগ, প্রমাণিত অপ্রমাণিত যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অভিষেককে আগলেই বাঁচা ছাড়া কোনো উপায় নেই। এবং আমরা সকলে জানি যে আইপ্যাক নামক একটি সংস্থা এবং অভিষেকের যে লয়ার সঞ্জয় বোস তার যে ল ফার্ম, তাদের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসটা পরিচালিত হচ্ছিল। সেই আইপ্যাকই যখন কম্প্রোমাইজ হয়ে গেল সবাই বলছে, এবং ল ফার্ম তারা ভেঙে বেরিয়ে এলো, তো অটোমেটিক্যালি অভিষেকের যা করার করে দিয়েছে। ফলে সকলে এখন অভিষেক থেকে নিজেকে ডিসোসিয়েট করছে এবং তার সাথে অন্যান্য ক্ষমতার সাথে থাকা, কোনো রকম যাতে অসুবিধে না হয় তার জন্য যা হবার তাই হয়েছে। সবাই কিন্তু অভিষেক মানে যেই ছেড়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেখা যাচ্ছে তিনি সুর গরম করছেন। না, এটা একটা সফট টার্গেট আছে। দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে যেভাবে ভার্চুয়ালি হাইজ্যাক করেছিল মমতার কাছ থেকে, সে শেষ কথা বলতো। পৃথিবীতে অনেক দলের এরকম দেখেছি, ইন্দিরা গান্ধীর কাছ থেকেও সঞ্জয় গান্ধীর দল প্রায় এইভাবেই নিয়ে নিচ্ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে শুধু অভিষেককে অজুহাত করলে তো হবে না। যেরকম শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, সেখানেও ভাইপো ফ্যাক্টর। সে তো ভেঙে চলে গেল, বেরিয়ে গেল, ডেপুটি সিএম হলো, দেবেন্দ্র ফডনবিসের মন্ত্রিসভায় প্লেন অ্যাক্সিডেন্টে মরেও গেল, তার বউ এখন ডেপুটি হয়ে গেল চিফ মিনিস্টার। তা সত্ত্বেও তো শরদ পাওয়ারের দলের যে বাঁচাখোঁচা কজন আছে তাদেরকেই ভাঙতে চেষ্টা করছে বিজেপি। বিজেপির নাম্বার দরকার একদিকে লোকসভায় এই ডিলিমিটেশন বিল আরো অন্যান্য বিল পাস করানোর জন্য, আর দ্বিতীয় কথা বিরোধিতা একেবারে ডেসিমিটেট করে দেওয়া শূন্য। কারণ এখানে ইডিওলজিক্যাল দিকে যে তিনটি ইডিওলজি বা চারটি ইডিওলজি ভারতে স্ট্রং, তার মধ্যে কংগ্রেস, নেহেরু, গান্ধী, মৌলানা আজাদ, তাদের যে সুভাষ বোসের সেই ইডিওলজি, অন্যদিকে সাভারকার, গোলবারকার, হেডওয়ার্কার, শ্যামাপ্রসাদ তাদের হিন্দুত্ব মৌলবাদী এজেন্ডি। হিন্দুত্ববাদী বললে অনেকে বুঝতে পারেন আমার হিন্দু মৌলবাদী বা একেবারে শুধুমাত্র হিন্দুত্বর জন্যই ভারত সেই, এবং ব্রিটিশের বিরোধিতা একেবারেই নয় সেই ইডিওলজি। আর একটা কমিউনিস্ট ইডিওলজি, সে শতবিভক্ত কমিউনিস্ট আইডিয়া হলো তাদের ইডিওলজি। আর একটা হচ্ছে সোশিওলজি, অর্থাৎ মানে সরি মানে যারা সমাজবাদের কথা বলে, অর্থাৎ লালুর দল, মুলায়মের দল, রামমনোহর লোহিয়ার ইডিওলজি, জয়প্রকাশ নারায়ণ ইডিওলজি, এই চারটে ভাগ। তো এই ভাগের মধ্যে যারা কিছুটা টিল্টেড টুয়ার্ডস সাভারকার, গোলবারকারদের যে ইডিওলজির সাথে তো মমতার খুব একটা ডিফারেন্স ছিল না। ফলে এদের কোনো ইডিওলজিক্যালি কোনো প্রবলেম হচ্ছে না। মানে আমরা যেটা ভাবছি যে অসুবিধা হতে পারে, তো সেটা কিন্তু এই লোকেদের হচ্ছে না। এইবার প্রশ্ন আসতে পারে যে মুসলিম এত বিধায়ক আছে, তারা কেন চলে যাচ্ছে? তারা বেশিরভাগই ভয় ভক্তিতে যাচ্ছে। মুসলিম সাংসদ যে কজন গেছে মুর্শিদাবাদে, তাদেরও ব্যবসা, অবৈধ অর্থ বাঁচানোর তাগিদেই গেছে, এটাই বলা স্বাভাবিক। প্রশ্নবাবু, এইখানেই একটা প্রশ্ন উঠে যায়, এই যে আমি শুরুতেই বলছিলাম যে বিরোধী পরিসরে একটা শূন্যস্থান। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1997 সালে যদি নতুন করে শুরু করতে পারেন, তাহলে 2026-এ এসে কেন নতুন করে
পারবেন না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রাখছেন, বলছেন বাঘের সঙ্গে তুলনা করছেন, বলছেন আগামী 50 বছর এরাই লড়বে। তো কি মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতে পারবেন? আমার মনে হয় না, তখন বয়স কত কম ছিল মমতা। আজ থেকে কত বছর হবে, প্রায় যদি 98 সাল, 97 থেকে চলতে বাকি 98 ধরি, তাহলে ওদিকে 2 আসে 29 বছর। মমতা যদি আজ যে 70-72 বছরও ধরি আমি বয়স হয়েছে, তার থেকে 30 বছর পিছিয়ে গেলে তখন মমতার বয়স ছিল 42-44 নিচে, 45-এর নিচে আর 70-এর ঊর্ধ্বে, এই দুটোর মধ্যে তার বেসিক ডিফারেন্স আছে। তখন মমতা যে স্পিডে দৌড়ে বেড়াতে পারতো, যে দৌড়ে বেড়ানো আমরা এই 2021 থেকে 26 শুভেন্দুকে দেখলাম, সেটা তো মমতার পক্ষে সম্ভব নয়। এক, 2 নম্বর, ওই রকম বললেই ওই ইয়াং জেনারেশনের কজনকে ধরে নেতা করা যায় না। একটা নেতা তৈরি হতে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে। আমি এই যে লিডাররা যারা যে ছেড়ে চলে যাচ্ছে, তাদের মধ্যে লম্বা ফিরিস্তি দিতে পারি। বালু মল্লিক, মদন মিত্র, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, আমাদের চন্দ্রিমা যদিও কংগ্রেস থেকে পরে এসছেন। তো এই যে লম্বা যে তালিকা, ববি হাকিম, অরূপ বিশ্বাস, এই যে মুকুল রায় তো শুরু থেকেই ছিল, মারা গেছেন, এই লম্বা তালিকা, কেষ্ট মোড়ল, এই 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 যে তালিকা যদি দেওয়া যায়, এদের বয়স তখন কত কম ছিল, শোভনদেব চট্টোপাধ্যায়, এদের বয়স, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, এদের এদের সেই সময়কার অবস্থা আর আজকের অবস্থা তো ভিন্ন। আমার মনে হয় না মমতা আবার নতুন করে শুরু করে ওই জায়গায় যেতে পারবে। তবে হ্যাঁ, মমতার নামে পশ্চিমবঙ্গে এখনো 30-35% ভোট তো থাকবে। যেরকম নরেন্দ্র মোদীর নামে একটা 10% ভোট আছে, বিজেপির লোকেরাই স্বীকার করে। যেরকম পশ্চিমবঙ্গে জ্যোতি বসুর নামে ভোট ছিল, এই কাল্ট ফিগার কোট আনকোট কেউ যদি হয়, তার নামে একটা ভোট থাকে। যেরকম বিহারে লালুর নামে ভোট ছিল, সেই ভোটটা কিন্তু পুরো তেজস্বীর নামে আসেনি, এটা মাথায় রাখতে হবে। নরেন্দ্র মোদীর নামে একটা ভোট আছে, যে ভোটটা ইন্দিরা গান্ধীর নামে এক সময় ছিল, পরে আর কংগ্রেসের কারুর নামে আসেনি। রাহুল গান্ধী চেষ্টা করছেন এত বছর বাদে তার নামের ভোট সৃষ্টি করার। কেরালায় আমরা দেখেছি একইভাবে রামচন্দ্রনের নামে ভোট ছিল, করুণাকরণের নামে ভোট ছিল। কেরালায় ঠিক এক একটা রাজ্যের এক একজন নেতৃত্ব যখন উঠে আসেন, কামরাজের নামে ভোট ছিল, তাদের নামে একটা ভোট থাকে। ভোট ব্যাংক তো একদিনে তৈরি হয় না, সেটা তৈরি হতে সময় লাগে। এক, 2 নম্বর, তার পারিপার্শ্বিক কিছু নেতৃত্ব উঠে আসতে হয়। আমরা দেখেছি রাতের পর রাত শিক্ষা প্যালেসে মিটিং করেছে নেতাদের তুলে আনার জন্য, রাতের পর রাত অন্য জায়গায় মিটিং করেছে, মমতা সারা রাত ধরে মিটিং চলতো। সেই নেতৃত্ব যে তুলে আনার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তো মমতা একা করেননি, এই নেতারাও এসছে, মার খেয়েছে, জলে গেছে, মঞ্চ বেঁধেছে, ঝামেলা হচ্ছে, ডেড বডি এনেছে, রাস্তায় বসে পড়েছে, সেটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তৈরি হয়। একটা পাড়ার ক্লাবে একজন সেক্রেটারি যদি 10 বছর চালিয়ে ছেড়ে দেয়, তাহলেও একটা নেতৃত্ব সেখানে তাকে তুলে আনতে হয়। সেইটা কিন্তু মমতার দলের এখন যারা আছে, কে, অভিষেক, আর নেতৃত্ব তৈরি হয় বিরোধিতার জায়গা থেকে। অভিষেক ব্যানার্জি একটা রাজপুত্রের মতো ওপর থেকে প্যারাশুট করে নামা নেতা। মমতা যে বাঘের মতো লড়ছে, কার সাথে লড়ছে, তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ, প্রমাণিত অপ্রমাণিত আলাদা, তাতে দরকার ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে বহুবার, এখন সেটিং করছে করছে না আলাদা কথা, তার এতে লড়ছে। এই তো হালে 2 মাস হলো, এই লড়া কি লড়া নাকি? টেস্টেড কোথায়? বিরোধী হওয়া মানে মানে আমাকে অত্যন্ত মমতার সাথে থাকা একজন নেতা, এই প্রতিদিন থাকা, বলছিলেন যে যেদিনকে ওই বাচ্চা ছেলে মেয়েগুলো, যুব এবং ছাত্ররা বেরিয়েছিল রাস্তায়, সেদিনকে তো তাদের ওপর চড়া হলো বিজেপি। তো অভিষেক ব্যানার্জি মমতা বাড়িতেই ছিলেন, তিনি তো বেরিয়ে রাস্তায় বসে পড়তে পারতেন না, ডিম মারতো লোকে, ইটও মারতো, যাই হোক হতো। মমতা তো এই ঝুঁকিটা নিতে পারতো, পরেশ পালও এই ঝুঁকি নিত, মদন মিত্র এই ঝুঁকি নিত। আমি তো 21শে জুলাই হাজার হাজার লোককে ঝুঁকি নিতে দেখেছি, চোখের সামনে দেখেছি 21শে জুলাই, আমার সেদিন ডিউটি ছিল। তো সেই ঝুঁকি কে নেবে? ওইভাবে তো নেতা ওপর থেকে নামিয়ে দিয়ে হয় না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি, তার নামে পার্টি। আমি এটা বরাবর বলতাম, এটা এক্সটেন্ডেড ফ্যান ক্লাব, এখনো তাই বলছি। হ্যাঁ, ফ্যান ক্লাব বলেই সঙ্গের লোকেরা আছে, মমতা যখন যাকে খুশি তুলছে ফেলছে। আবার আর ফ্যান ক্লাব বলেই যত ওই বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ ইত্যাদি সব পেলো, নায়ক, গায়ক, কবি, লেখক, হ্যান ত্যান, হাবড়া জাবড়া, টাকা পয়সা, প্রতি কে জল বৃষ্টি পড়ছে চেয়ার মুছে দিচ্ছে,
একটা লোক গেছে হারার পর চৌটামে, একটা, তার সাথে থাকা মিডিয়ার একটা লোক গেছে, কেন যায়নি? ইট ওয়াজ এক্সটেন্ডেড ফ্যান ক্লাব। ফ্যানেরা বুঝে গেছে যে নায়ক আর নেই, তিনি নায়িকা নেই, ফলে আর ফ্যানের দরকার, তারা অন্য ফ্যান, অর্ধেক লোক অন্য ফ্যান খুঁজে, মানে কাউকে একটা ধরে নিয়েছে। কারণ আগে বাংলায় কথা, উত্তম কুমারের একটা ফ্যান ছিল, সেই জেনারেশন চলে যাওয়ার পর আমরা দেখলাম প্রসেনজিতের ফ্যান হলো, সেই জেনারেশন চলে যাওয়ার পর দেবের ফ্যান হলো, আবার জিতেরও ফ্যান হয়েছে। তাহলে ফ্যান তো পরিবর্তন হয়। একসময় অমিতাভ বচ্চনের ফ্যান ছিল, তারপর শাহরুখ খানের ফ্যান হলো। তো এই ফ্যানেদের চেঞ্জ হয়ে গেছে। তার প্রসূনবাবু, এই যে বিরোধী পরিসরে তাহলে কারা উঠে আসবে? কারণ ইতোমধ্যে দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে মানুষের মধ্যে একটা ক্ষোভ কিন্তু তৈরি হতে শুরু করেছে। হকার উচ্ছেদ থেকে বারুইপুরের ঘটনায় আমরা দেখলাম যে সিপিএম নেতা লাহেক আলী গ্রেপ্তারও হলেন। তাহলে কি সিপিএম এর এবার কোনো সুযোগ হতে পারে? এত সহজে তো বিরোধী পরিষদ তৈরি হয় না। প্রথম মনে রাখতে হবে, এটা সিপিএম নেতৃত্ব ভুল বুঝছে, তাদের অ্যানালিসিসটা ভুল। মমতা ওয়াজ এ প্রোডাক্ট অফ কংগ্রেস। কংগ্রেস কখনো হেরে যাওয়ার পরও ৭৭ থেকে ৯৭, ৪০%-এর নিচে কি ভোট পেয়েছে? পায়নি তো। সেই ভোটটাই তো ভেঙে মমতা নিয়ে চলে গেল। তা যেখানে 40% ভোটে আমি বিরোধী দল অবস্থায় বসে আছি, যেখানে আমি জেলার বিভিন্ন পুরসভাগুলো ঘাঁটি দখল করে রেখেছি, সারা পশ্চিমবঙ্গেই কংগ্রেস করত, তো সেইটার উপর ভর দিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। তো সিপিএম সেখানে 5%, তো 5কে প্রথমে তো 15 হতে হবে, 25 হতে হবে, ইট উইল টেক টাইম। এত চটজলদি এই অঙ্ক নয়। এবার লোকে বলবে বিজেপি তাহলে কি করে বাড়লো, এটা যেই বলবো বিজেপি বেড়েছে একটাই কারণে, বিজেপি এই সিপিএম এর লোকেরা যখন দেখলো হলো না মমতাকে সরানো, এতটাই তাদের হেট্রেট, তারা বিজেপিতে গেছে। কারা গেছে? হিন্দু অংশ গেছে। তাদের মাথার মধ্যে হিন্দু ভাবাবেগ তাড়িত হয়ে হিন্দুর সংখ্যার যে লোকেরা, তারা লেফটকে ভোট করতো, সিপিএম কে ভোট করতো, তারা গেছে। সে ভোটটা আর ফিরবে না। সেটা তো হিন্দুত্বর কারণে গেছে রে বাবা। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তো হিন্দুত্বর, হিন্দু বলে কি বলবে? যারা শুধুমাত্র ওই আগে রাম পরে বাম বলতো, মমতা ব্যানার্জিকে শুধুমাত্র হারানোর জন্য, ওই তো ভুলভাল কথাবার্তা বলতো। এটা তো গেছে হিন্দু পার্টি। আমি তো হিন্দু, হিন্দু পার্টি তো ক্ষমতায় এসছে, তাহলে আমি কেন আবার চলে যাব? এক। 2 নম্বর হলো মুসলমানরা, তারা মমতার উপর ভরসা না রাখতে পারে, কিছু কংগ্রেসে যাবে, কিছু সিপি, ওই 30% নিয়ে হবে। হ্যাঁ নিশ্চয়ই হিন্দু ভোটে যারা ডাউন ট্রাডান, যারা হকার, নিম্নবর্গের প্রত্যন্ত মানুষ, তারা ক্ষুব্ধ হচ্ছে। এখন ক্ষুব্ধ হয়ে তারা ভোট বাড়াবে, 5-এর জায়গায় 10 হবে, 10-এর জায়গায় 15 হবে। আরে সেই ভোটটাকে তো চ্যানেলাইজ করে নেতৃত্ব সেই ভোটটাকে ব্যালটে রূপান্তরিত করে, মানে ব্যালট বাক্স উপচে ওই এক্সট্রা ভোট দিয়ে তবে না ক্ষমতাচ্যুত হয়। এটা লম্বা রাস্তা, এত শর্টকাট কোনো পদ্ধতি কোথাও পৃথিবীতে আবিষ্কার হয়নি। বিজেপি তাহলে আপাতত কত বছর থাকছে রাজ্যে, আপনার কি অনুমান? এই 5 বছর তো এখন একমাত্র হচ্ছে যদি 2029 দিল্লিতে পরিবর্তন হয়, তারপরে বিজেপি এখানে কিছু চ্যালেঞ্জের ফেস করতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে যে দুটো পরিবর্তন, যে 3টে পরিবর্তন রাজা হয়েছে বিগত 50 বছর, 1977, 2011 আর 2026, এই 3টে সময় কেন্দ্রীয় সরকার ভরপুর ইলেকশন কমিশন আর সেন্ট্রাল প্যারামিলিটারি দিয়ে ভোট করেছে। 77 সালেও করেছিল, সিপিএম ভুলে যাচ্ছে সেটা। সেইটা করেছিল, কেন্দ্রে ছিল জনতা পার্টি সরকার, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে তারা পরাজিত করে ক্ষমতায় আছে। 2009 লোকসভা এবং 2011 বিধানসভা, কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার, তারা ভরপুর ইলেকশন কমিশন প্যারামিলিটারি দিয়ে ভোট করে ক্ষমতায় আছে। 2026 কেন্দ্রে বিজেপি সরকার, পুরোপুরি ভরপুর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে, তার সাথে ইলেকশন কমিশন এসআইআর কে যোগ করে, তার সাথে হিন্দুত্ববাদী বা হিন্দু মৌলবাদী শক্তিকে যোগ করে করে ক্ষমতা পরিবর্তন হয়। ওই রকম ভাবে তো কেন্দ্রীয় সরকারের যে বাহিনী ইলেকশন কমিশনকে দিয়ে সেটাকে সক্রিয় করতে হবে। সেটা 2029 যদি বিজেপি ক্ষমতায় হারে, তাহলেই পরবর্তীকালে কোনো ইলেকশন হতে পারে। নাহলে বিজেপি ক্ষমতায় থাকলে তাদের কি দরকার আছে এত টাইট ভোট করানো, যেখানে বিরোধীরা ভোট দিতে পারবে?
এবার আমরা সকলেই দেখেছি কি হয়েছিল, 2011তেও আমরা সকলেই দেখেছি। আর যারা দেখেনি 77-এর ভোট, আমি নিজে দেখেছি, তাই জন্য বলছি কিভাবে ভোট হয়েছিল। সমস্ত জায়গায় সেন্ট্রাল ফোর্স দিয়ে মজুত করে ভোট হয়েছিল, কেন্দ্রে ছিল বিজেপি সরকার, এবং বলা হয়েছিল যে একটা কেউ যদি গন্ডগোল করে সেইখানেই মানে বুথের বাইরে তাকে গুলি করা হবে, এইভাবে ভোট হয়েছিল। আজকে সিপিএম সেটা ভুলে যাচ্ছে, অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। সুতরাং আমি এক্ষুনি, হ্যাঁ বিরোধিতা তো হবেই, বিরোধী একটা সেকশন থাকবে সেখানে, আর বিজেপিও চাইবে না মমতা একেবারে হাওয়া হয়ে যাক, কারণ তাদের মূল শত্রু হচ্ছে কংগ্রেস আর কমিউনিস্ট। এবার মমতা কি করবে, তার সাথে কংগ্রেসের যোগ হয়ে কি দাঁড়াবে? দেখো, বিরোধিতা তো একটা হবেই, তাদের একটা ভোটও থাকবে, সেই ভোটটা হয়তো কিছু বিধায়ক কিছু সাংসদ বার করার পক্ষে, কিন্তু সেটা তো এমন নয় যে ক্ষমতার পরিবর্তন হবে রাজ্যে। এটা যারা ভাবছে এত রাতারাতি কিছু হবে, তার কোনো সম্ভাবনা নেই।